থেকে কলকাতায় দাদু তার বাড়িতেই থাকে। ওর বয়স 20+। বড় দোতলা বাড়ির দোতলায় ধীরেন্দ্রনাথ থাকে, আর ছাদে রান্নাঘর, আর তার অনন্ত দূরে চিলেকোঠার ঘর। সারাক্ষণ থাকা আর রান্না করার জন্য একটি মেয়ে আছে, আর সেই মেয়ে হলাম আমি। দিদিমা বলতো, বামুনি মেয়ে। আমার বয়স সম্ভবত 27 বা 28। সন্তান হয়নি বলে স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। লম্বা আর ফর্সা দোহারা চেহারার আমাকে দেখে কেউ বুঝতে পারবে না যে আমি এই বাড়িতে কাজ করে খাই। আমি শাড়িটা সবসময় কোমরের নিচে নামাতে থাকি। ধীরেন্দ্রনাথ চিলেকোঠার ঘরে বসে পড়তে পড়তে রান্না করতে থাকা আমার দিকে আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। আমি বসে রান্না করি আর ধপধপে বা বেরিয়ে থাকে। ও আমার খোলা পিঠের দিকে হা করে দেখতে দেখতে কল্পনার জাল বুনতে থাকে। কাজের সময় বোঝা যেত, আর ঘেমে থাকলে স্পষ্ট দেখা যেত। কতদিন যে আমাকে নিয়ে ভাবতে ভাবতে হাতের কাজ করেছে তা কে জানে। যাই হোক, কিছুদিন বাদে ধীরেন্দ্রনাথ একটা সুযোগ আবিষ্কার করলো। দুপুরের খাবারের পালা শেষ করে যখন সবাই একটা ঘুম দেয়, আমিও তখন রান্নাঘরের মধ্যে একটা জায়গা করে শুয়ে পড়ি। আগেকার দিনের বড় রান্নাঘর, তাই কোনো সমস্যা হয় না। দরজাটা আলগা করে বন্ধ করে দিই, যদিও চিটকিনি দেই না। এটা আবিষ্কার করার পর ও কোনো বাহানা না করে রোজ দুপুরের খাবারের পর চিলেকোঠার ঘরে ঢুকে পড়তে বসে, আর অপেক্ষায় থাকে কখন আমি শুয়ে পড়ব। একদিন আমি রান্নাঘরে ঘুমিয়ে পড়লাম। নিচের ঘরে দাদু দিদাও ঘুমছিল। তারপরও আস্তে করে রান্নাঘরের দরজার ফুটো দিয়ে উঁকি মারল ভেতরে। গরমের মধ্যেও অঘরে ঘুমিয়ে থাকি আমি, আর এতে কাপড় স্বাভাবিকভাবেই এদিক ওদিক হয়ে যায়। মাঝে মাঝে আমি এদিক ওদিক ফিরি, আর তাতেও একটু হলেও দেখতে পেত। এইভাবে কিছুদিন চলার পর একদিন দুপুরে উঁকি মেরে ওর চোখ প্রায় কপালে উঠল। আমি হাত দুটো দুদিকে ছড়িয়ে ঘুমাচ্ছি, ফলে পরিষ্কার দেখা যাচ্ছে দিনের আলোতে। ও দেখতে দেখতে কখন যে উতলা হয়ে গেল তাও নিজেও জানে না। ও মনে মনে ভাবলো, পলি শুধু আমার, আর কারো অধিকার নেই ওর উপর। এটা ভাবতে ভাবতে আর আমাকে দেখতে দেখতে রান্নাঘরের দরজার বাইরে হাতের কাজ করলো। তারপর চুপি চুপি নিচে নেমে ফ্রেশ হয়ে কলেজে গেল। সেই যে শুরু হলো, ওর আর থামার নামই নেই। নেশার মধ্যে দুপুর হলেই ও অপেক্ষায় থাকতে লাগলো কখন সবাই খেয়ে ঘুমোতে যাবে, আর ও আমাকে দেখতে দেখতে নিজেকে শান্ত করবে। এভাবে চলতে চলতে একদিন আমার থেকে নজর সরিয়ে ও একটু চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার প্রায় মুহূর্তেই চোখ মেলে দেখলো রান্নাঘরের দরজাটা খুলে আমি ওর সামনে দাঁড়িয়ে আছি। আর ঠিক সেই মুহূর্তে এক গাদা ছিটিয়ে দিল আমার পায়ের উপর। এমন সময় ওর তখন লজ্জায় মাথা কাটার মতো অবস্থা। এসব কি হচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম। ও আমতা আমতা করে হ্যাঁ না বলতে বলতে আমি বললাম, নিচে গিয়ে দাদুকে তাহলে বলে দিচ্ছি যে ধীরেন্দ্রনাথ এখানে কি সব করতেছে। এই বলে আমি নিচে নামার উপক্রম করতে ও হাত জোর করে রান্নাঘরে গিয়ে হাত জোর করলো। প্লিজ বলে দে, এটা করো না প্লিজ, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। প্রায় আমার পা ধরার অবস্থা করলো। আমি ওর মুখের দিকে খানিকক্ষণ চেয়ে প্রথমে রান্নাঘরের দরজাটা আবার ভিজিয়ে দিলাম। তারপর ও মুখের দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, আমি কিছু বলবো না, কিন্তু একটা শর্ত আছে। ওই শর্ত শোনার আগেই বললো, আমি রাজি, বলো কি করতে হবে। এই কথা শুনে আমি ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি দিয়ে বললাম, বেশি কিছু না, রোজ একা একা যা করো সেটাই আমার সঙ্গে করবে। 1 মাস ধরে নজর রাখছি তোমার উপর, কম ছেড়েছো তুমি, সবটাই নষ্ট করেছো রান্নাঘরের বাইরে। আর আমি বেচারি এপাশ ওপাশ করতে গেলাম। আমার এই কথা শুনে থ বনে গেল। এ যেন মেঘ না চাইতেই জল। ও বলল, কিন্তু কেউ যদি জেনে যায়। আমি শুনে হেসে একাকার হলাম। বললাম, কে জানবে এই দুপুরবেলা? দিদা দাদু তো 5টার আগে ওঠেই না। আমি তো ওদেরকে চা দিতে চাই। তা অবশ্য ঠিক, আমি জানি যে দুপুরে পুরো পাড়া ঘুমায়। দাদু দিদা ওদের তো বয়স হয়েছে। ঠিক আছে বলে আমি আবার হেসে বললাম, তা দেরি কেন, আজ শুরু করো নাকি নাকি সবটাই ফেলে দিয়েছো। ও আমতামতা করাতে আমি নিজেকে সঁপে দিয়ে বললাম, নাও, যা খুশি তাই করো। ও আর অপেক্ষা করলো না, যা হবার হবে এই ভেবে আমাকে রান্নাঘরে নিয়ে খেলতে লাগলো। 10 থেকে 15 মিনিট ধরে ডাবের জল খেলো। এদিকে আমি নিজেকে সঁপে দিলাম। আমি যেন উতলা হয়ে গেলাম। ও এবার যন্ত্রটা সেট করে খেলা শুরু করে দিল। আমি কিছুটা কুকিয়ে উঠলাম। এত লম্বা হয় আমি কখনোই ভাবিনি। আর কিছুটা ভাবার আগেই আমি বুঝলাম আমার উইকেট পড়েছে। এতটা আনন্দ আটকে রাখা সম্ভব নয়। আমি আবার সবকিছু ভালোবাসা ওকে উজাড় করে দিলাম। আর ও একটা আওয়াজ করে অবশেষে চুপ হয়ে গেল। সেই দুপুর থেকে আমার কাছে ওর প্রেমের ভান্ডার জমা দেওয়া শুরু হলো। এরপর থেকে ব্যাপারটা আর দুপুরে সীমাবদ্ধ রইল না। ওর খেলার নেশা আর আমার বহুকালের জমে থাকা খিদে দুটোই যেন হু হু করে বাড়তে লাগলো। দিনে 4-5 বার প্রায় প্রতিদিনই খেলতে লাগলাম। দাদু দিদা এরা দোতলার উপরে ওঠে না, তাই আরো ভয় রইল না। রান্না করতে করতে দুপুরে শুয়ে আবার রাতের দোতলায় আমার ঘরে ঢুকে আমাকে লাগার জন্য পিড়াপিড়ি করতে থাকলো। আমি শারীরিকভাবে অক্ষম ছিলাম, আর তাই আমাদের ভয়ের কিছুই রইল না। তাই আমরা সময় পেলে আমাদের খেলা শুরু করতাম।
আমি বাধ্য মেয়ের মতো ওর দাসী হয়ে গেলাম। ওর একটাই কমতি ছিল, সেটা হলো ও অনভিজ্ঞ হবার ফলে 5-7 মিনিটের মধ্যেই খেলা শেষ করতো। চেষ্টা করেও ধরে রাখতে পারতো না, আর সেই জন্য আমি মাঝে মাঝে রেগে যেতে লাগলাম। আমি বললাম, এত তাড়াতাড়ি শেষ করে দিলে মজা পেলাম না। ও বলল, কি আর করব, আমার তো অত এনার্জি থাকে না, আমি কি ইচ্ছে করে ছেড়ে দেই? আমি তো প্রকৃতির নিয়মের বাইরে যেতে পারি না, কি আর করব। আমি মনের সুখে সারা দুপুর জুড়ে ওকে নিয়েই থাকলাম। আসলে ওর তো এখানে কোনো হাত নেই, তবে ধীরে ধীরে অভিজ্ঞ হবে। কয়েকদিন গেলেই খেলার পূর্ণ শক্তি পাবে। আমি এরকম ভাবেই ওর সাথে হাবুডুবু খেতে লাগলাম। ও কয়েক মাস আমাকে এতটা উতলা করে দিল যে আমি যেন নেশায় পাগল হয়ে গেলাম। আমাকে যেন ওকে ছাড়া আর ভালো লাগে না। আমি ওকে ছাড়া রাতে ঠিকঠাক ঘুমাতে পারি না। আমি একদিন ধীরেন্দ্রনাথকে বললাম, দাদা, তুমি কি আমার জন্য নিজেকে উৎসর্গ করতে পারবে? ও বলল, কেন? আমি তো এখনো তোমার আছি, আর আমি বিয়ের আগ পর্যন্ত তোমারই থাকবো। আমি বললাম, বিয়ের পরে কি আমাকে ভুলে যাবে? ও বলল, সেটা তো দেখা যাবে, কিন্তু আপাতত আমি তোমাকে ছেড়ে দিচ্ছি না, কারণ এখন আমি তোমার ভালোবাসাতে নিজেকে বোধ করে রাখতে চাই। আমি বললাম, আমিও তো তোমার সোহাগ পেয়ে তোমার জন্য দেওয়ানো হয়ে গেছি। তুমি যদি আরো আগে থেকে বলতে, তাহলে আমার এতটা দিন কষ্ট করে থাকা লাগতো না। ও বলল, এখন যখন চান্স পেয়েছি তাহলে একটা দিন আমরা মিস করব না। আমি বললাম, ঠিক আছে, তাই হবে বাবুজি। এই বলে আমি কাপড় ধুতে গেলাম। ও কলেজে গেল। কলেজ থেকে এসে দেখলো আমি নেই, বাড়ি প্রায় ফাঁকা। ও এবার ছাদে গেল। ছাদে আমাকে দেখতে পেল। আমি ছাদে গাছে টবে পানি দিচ্ছি। ও আমাকে এক দৃষ্টিতে দেখতে থাকলো। আমি বললাম, কি হলো, এত দেখার কি আছে? ও বলল, এই 2 মাসে তোমার চেহারা আর ফিগার কেমন জানি বদলে গেছে। আমি বললাম, তা তো যাবেই, কারণ এখন যে মরা গাছে নিয়মিত জল পড়েছে। ও এবার এদিক ওদিক তাকে আমাকে জড়িয়ে ধরে কিস দিল। আমি বললাম, কেউ এসে পড়বে? ও বলল, কেউ নেই, আর আমি ছাদের গেট অফ করে দিয়েছি। আমি ধীরে ধীরে ওর কাছে হারিয়ে গেলাম। ও আমাকে এতটাই পাগল করে দিল যে আমি ওখানে নিজেকে এগিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যে 1 রাউন্ড খেললো। কেউ যেন নিচ থেকে ছাদে উঠে আসতেছে। আমি বললাম, এখন ওঠো, রাতে যাব তোমার রুমে, যত খুশি নিও। আমি ওকে ছেড়ে দিলাম। ও গেট খুলে দিল। আমি আবার গাছের টবে পানি দিতে লাগলাম। দিদা আমাকে নাস্তা বানানোর জন্য নিচে নামতে বলল। ভয়ে ওর গা যেন ঘামতে লাগলো। আমি ওকে দেখে মুচকে হাসি দিলাম। যাই হোক, সেই থেকে আজ অবধি আমাদের রান্নাঘরের ভালোবাসা চলতেই থাকলো। তবে ইদানিং আমার এনার্জি কমে গেছে। আমি যেন ওর সাথে তাল দিতে পারি না। ওকে আমি বিয়ের জন্য মেয়ে দেখতে বললাম।